বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী মণ্ডলী, আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি আজকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন মন্তব্য, যেগুলো বিভিন্নভাবে আমাদের কানে আসে, এবং বিভিন্ন কর্মকাণ্ড, এগুলোর বিষয়ে কিছু আলোকপাত করতে চাই, আমাদের বিশ্লেষণ জানাতে চাই। আজকে বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠান সূচির আয়োজন করা হয়েছে। আলোচনা সবার সঙ্গে ছিল, গান বাজনা হওয়ার কথা, সবাই সেই জন্যই হতে এসেছিলেন। কিন্তু আমরা মনে করি জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের বক্তব্যগুলি জাতির সামনে উত্থাপন করা দরকার। আমাদের বিষয়ে নানান ধরনের কাজকর্ম হচ্ছে, নানান ধরনের মানুষ নানান ধরনের কথা বলছেন, সবগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করা উচিত। জনগণের জানা উচিত আমরা কি, কেন এবং কিভাবে করছি। ৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 16ই ডিসেম্বর আর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার অর্জনের জন্য স্বাধীনতার যুদ্ধ, যেটা মুক্তিযুদ্ধ হিসেবে পরিচিত, যেহেতু এটা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ ছিল, বৈষম্য মুক্তির যুদ্ধ, সেই জন্য এটাকে মুক্তিযুদ্ধ বলা হয়। এবং এই মুক্তিযুদ্ধের ইতিহাস আরো আপনাদের বলবো। মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে অনেকবার মুক্তিযুদ্ধ করতে হয়েছে। যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাদের প্রতি আমার সশস্ত্র সালাম। যারা অস্ত্র হাতে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন তাদের প্রতি আমার সর্বশ্রেষ্ঠ সম্মান এবং সালাম। এটা আমাদের একটা বড় বিজয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে সত্যিকার অর্থে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমরা একটি দেশ চেয়েছিলাম, নিজস্ব দেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে। এটা বাঙালি জাতির ইতিহাসে সর্বোচ্চ, আমি মনে করি, গৌরবের বিষয়। এইখানে যারা বিভিন্নভাবে যে মা বোনেরা সম্ভ্রম ভাঙিয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবার কথা আমি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের অবদান জাতি কোনোদিন ভুলবে না। এই মুক্তিযুদ্ধের পরে যে কোনো ভাবেই হোক আমরা আবার বৈষম্যের শিকার হয়েছি, এবং গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমাদের একটা আন্দোলন হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন। সে আন্দোলনেও আমরা জয়লাভ করেছি, এবং এই আন্দোলনে নেতৃত্ব যে দিয়েছিলেন, আমি যাদেরকে বলেছি, ছাত্ররা প্রথমে এটা শুরু করেছিলেন, শেষ পর্যন্ত নেতৃত্বে ছিলেন সেই বীর মুক্তি সেনা, আমি তাদেরকে বলেছিলাম। তাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার সালাম। আর এই যুদ্ধ করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন, সেই ছাত্র জনতার যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে তারা কষ্ট পাচ্ছেন, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দাবি পুনর্ব্যক্ত করছি। এখানে এই যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল জুলাই আগস্ট মাসে, সেই আন্দোলনের পটভূমি ছিল ইউনিভার্সিটির ছাত্ররা কোটা আন্দোলনকে, চাকরিতে কোটা ব্যবস্থা, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের জন্য একটি উদ্যোগ নিয়েছিল সরকার বিভিন্নভাবে, বাঁকাধারা পথে, কোর্টের মাধ্যমে। সেটা ছাত্ররা প্রতিবাদ করেছিল। তাদের চাকরি মেধার ভিত্তিতে দেওয়া উচিত, সেটা তারা মনে করেছিল, এবং সেখানে থেকে তারা এটার জন্য আন্দোলন করতে গেছে। তাদের যৌক্তিক দাবি, যেটা আমরা সংসদে বারংবার তুলেছিলাম, যে এটা যৌক্তিক বাইরে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, যৌক্তিক দাবিকে, অহিংস আন্দোলনকে সহিংসতার মাধ্যমে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে, এবং সেই সহিংসতা দিয়ে নৃশংসতার চরম মাত্রায় গেছে। এবং যেভাবে সরকার, তৎকালীন সরকার, শেখ হাসিনা সরকার যেভাবে তাদের উপর ব্যবহার করেছে, এটা অত্যন্ত অযৌক্তিক ছিল। অন্যান্য ছাত্ররা, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল পর্যন্ত ছাত্ররা তখন এর সঙ্গে একাত্মতা বোধ করেছে, এবং তার সঙ্গে সঙ্গেই বিভিন্নভাবে জনগণের মধ্যে এটা ধারণা এসছে, যেটা কোটা সংস্কার শুধু চাকরির বিষয় নয়, কোটা সংস্কার আন্দোলন নয়, এটা হলো আমাদের সার্বিকভাবে আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি,
দেশকে বৈষম্য করে দেশের একটি অংশ বিভিন্নভাবে লাভবান হচ্ছে, বেশিরভাগ মানুষকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সমস্ত মানুষকে একটা কৃতদাসের মতো অধিকারহীন একটা সমাজে পরিণত করা হচ্ছে, তার বিরুদ্ধে মানুষের সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ হলেন। এবং সেই সংগ্রাম, সেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো। এই বৈষম্য বিরোধী আন্দোলন এক পর্যায়ে গিয়ে ছাত্ররা মনে করলো, ছাত্র জনতা তারা মনে করলো এখান থেকে আমাদেরকে উদ্ধার পাওয়ার জন্য শেখ হাসিনার পতন ছাড়া কোনো গত্যন্তর নেই। এবং সেই জন্যই তারা শেষ পর্যন্ত যত রকম গুলির মুখে গেছে, জীবন দিয়েছে, কিন্তু তারা লক্ষ্যচ্যুত হয়নি। এই ছাত্র জনতার বিজয় সেইভাবেই অর্জিত হয়েছে। সেখানে একটা কথা আমি বলতে চাই যে তৎকালীন সময় এটার জন্য কার অবদান কতটুকু, এই বিষয়টি হলে প্রথমেই আসে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, নিঃসন্দেহে তাদের অবদানকে অস্বীকার করার কিছুই নেই, তাদের অবদান নিশ্চয়ই আছে। একই সঙ্গে যে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল তাদের সহকর্মীদের জন্য, যে ছাত্ররা সহমর্মিতা দেখিয়েছে, তাদেরও অবদান আছে। যে জনতা তাদের জন্য, তাদের কথা উদ্বুদ্ধ হয়ে তারা নিজের প্রাণ উৎসর্গ করবার জন্য রাস্তায় গেছে, গুলির মুখে গেছে, গুলি খেয়েও তারা শুয়ে পড়েনি, একজন গুলি খেলে আর 4-5 জন দাঁড়িয়ে গেছে, সেই জনতারও এই আন্দোলনে তাদের অবদান আছে, এই বিজয়ে তাদের অবদান আছে। আর অবদান আছে যারা সচেতন সমাজ, অনেক মানুষ যারা অনেক ঝুঁকি নিয়ে দেশ এবং বিদেশ থেকে এই আন্দোলনকে উৎসাহিত করেছেন, মানুষকে প্রেরণা জুগিয়েছেন, মানুষকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের সর্বাত্মক একটা অনুপ্রেরণা ছিল, তারা উজ্জীবিত করেছিলেন, এই তাদেরও একটা বড় অবদান আছে। আর সবশেষে যে রাজনৈতিক দলগুলি তাদের নেতাকর্মী নিয়ে এই ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল এবং ঝুঁকি নিয়ে নিজেদের মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলনকে সফল করেছে, তাদেরও এই আন্দোলনে অবদান আছে। এটা আমি বললাম এই কারণেই যে অনেক সময় আমাদের কাছে কানে কথা আসে, এই কথাগুলো সত্য না হলে আমার কথার উত্তরগুলি আপনারা অবান্তর মনে করতে পারেন। বিভিন্ন লেভেলে আমরা কথা বলি, ইউটিউবের কথা শুনি, বিভিন্ন জায়গায় বিদেশিদের কাছে তাদের ইনফরমেশন আছে, সেখান থেকে শুনি, অনেক কথা শুনি, সেগুলো আমি মনে করি সত্য যদি হয় এটার একটা জবাব দেওয়া দরকার। সেখানে আমরা শুনেছি ছাত্রদের মধ্যে, ছাত্র নেতৃত্বের মধ্যে কেউ এটা বলেছেন যে আন্দোলনটা সর্বোত্তকভাবে অহিংস আন্দোলন ছিল না, এখানে সহিংসতা ছিল, নাশকতা ছিল, এবং কিছু কিছু ছাত্ররা এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এই নাশকতায় তারা করেছেন, সেই জন্যই সেই সময়কার সরকারের পতন হয়েছিল। এটা আমার কাছে বিভিন্ন জায়গায়, এমনকি বিদেশি কূটনীতিক 2 একজন বললেন, তাদেরকে কেউ কেউ বলেছে। এটা সত্য না হলে আমার এখানে কোনো কিছু কথা নাই। যদি সত্য হয় তাহলে বলতে হয়, সে সময় যখন এই কথাগুলি তৎকালীন হাসিনা সরকার বারংবার এই কথাগুলি বলেছিলেন যে এখানে নাশকতা হচ্ছে, এখানে মানুষকে হত্যা করা হচ্ছে, এবং এটা সম্পূর্ণ অহিংস আন্দোলন নয়। আমরা কিন্তু তার প্রতিবাদ করেছিলাম, আমি নিজে বলেছিলাম যে এই নাটক করা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষ অহিংস ছাত্রদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, তাকে জাস্টিফাই করার জন্য এসব কথা বলা হচ্ছে, এটা আমরা বলেছিলাম। এখন শোনা যাচ্ছে যে ওই ছাত্ররা বলেছেন আমরা ছাড়া শেখ হাসিনার পতন হতো না, কাজেই আমরাই এই বিজয়ের অর্জন করেছি এবং আমাদের সেই অর্জনের সুফল আমরাই পাবো, এবং আমরা যেটা বলবো সেইভাবেই এখন দেশ চলবে। এটা তারা নাকি কেউ কেউ বলেছেন। প্রশ্ন হলো তারা কি, এখন তাদের অনেক বক্তব্য শোনা যাচ্ছে, তারা বলেছেন যেটা একটু আগে অনেকে বললো যে 71-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল না, ভুল ছিল। অনেকে আবার নাকি বলেছেন 71-এ বেশিরভাগ মানুষই এইভাবে যুদ্ধ বা দেশকে আলাদা করার ব্যাপারে একমত ছিল না। সেসব ব্যাপারে আমি একটু আপনাদেরকে বলতে চাই। বাঙালি জাতির ইতিহাস, আমার নিজের অবজারভেশন, বাঙালি জাতির বৈশিষ্ট্য হলো বাঙালি জাতি সবসময়, এটা দুর্ভাগ্য আমি বলবো, বৈশিষ্ট্য নয়, সবসময় বৈষম্যের শিকার হয়েছে। তারা ব্রিটিশ আমলে বৈষম্যের শিকার হয়েছে, পাকিস্তানি আমলে হয়েছে, পরবর্তীতে হয়েছে, এবং যখন যেটা হয়েছে তখন কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ তারা চালিয়ে গেছে, এবং সেই একটি যুদ্ধ বৈশিষ্ট্য হলো এই যুদ্ধে তারা যে কোনো ত্যাগ স্বীকার করেও এই যুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল। ব্রিটিশ আমলে যেগুলো হয়েছিল সেই যুদ্ধেও বাঙালি জাতি জয়লাভ করেছিল। পাকিস্তান আন্দোলনে বাঙালিরা, এই পূর্ব পাকিস্তান তৎকালীন সময়কার এই আমাদের বাংলাদেশের যে মুসলমান
তারা কিন্তু এটাকে বৈষম্য বিরোধী সংগ্রাম হিসাবে এটাকে তারা পাকিস্তানকে সমর্থন দিয়েছিল। বৈষম্যের শিকার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা পাকিস্তান আন্দোলন করেছিল, কিন্তু পাকিস্তান এসে আবার তারা বৈষম্যের শিকার হয়। ভাষা আন্দোলন, ইতিহাস ভাষা আন্দোলন হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। পাকিস্তানের ভাষার মাধ্যমে বাঙালিকে ছোট করার জন্য চেষ্টা করছিল। আর তারপরে আসলো 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। আমরা নিজস্ব একটি স্বাধিকার, নিজস্ব স্বশাসিত দেশ চাই, স্বাধীনতার জন্য নয়। আমরা ছিলাম নিজেদের একটি স্বশাসিত দেশ। সেই যুদ্ধে সেই 6 দফার এক পর্যায়ে এসে 1970 সালে নির্বাচন, 1970 সালে নির্বাচন ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। সেই নির্বাচনে বাঙালি জাতি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে ব্যাপক ভোট দিয়েছিল, যাতে তারা পাকিস্তানের মসনদে বসতে পারে। উদ্দেশ্য ছিল পাকিস্তানের মসনদে বসে তারা একটি স্বায়ত্তশাসিত বাংলাদেশ গড়ে তুলবে। এইভাবে তারা মুক্তিযুদ্ধ অর্জন করতে চেয়েছিল। সেখানে কিন্তু তারা বিজয় প্রায় ছিনিয়ে নিয়েছিল। এবং তার পরবর্তীতে যখন তার সঙ্গে সেই যুক্তিসঙ্গত দাবি যে তাকে প্রধানমন্ত্রী করা যে নির্বাচিত, তাকে সেই পদে না দিয়ে তাল বাহানা করে 25শে মার্চের জন্য 71 সালে যখন তা বাঙালি জাতির উপরে সেনাবাহিনীকে লেলিয়ে দেওয়া হলো, ঝাঁপিয়ে পড়া হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো, তখন বাঙালি জাতির এই স্বাধীনতা ছাড়া আর কোনো মুক্তি অর্জনের কোনো পথ ছিল কি? বুঝতে হবে তো। এবং সেই সময় বাঙালি জাতি যেটা করেছে, না করে আর কোনো উপায় ছিল না। এবং বাঙালি জাতি সেই সময় যে সাহস দেখিয়েছে, যে বল দেখিয়েছে, যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে, যেখানে তাদের যেই এই 71-এর মুক্তিযুদ্ধে যদি বাঙালি জাতি সেদিনকে, আজকে যারা বলে যে দরকার ছিল না, না থাকলে বাঙালি জাতি থাকতো না। একটি তৃতীয় বা চতুর্থ শ্রেণীর একটি জাতি হিসাবে বাঙালি নয়, একটি দেশের একটি নিচু স্তরের জাতি হিসেবে বাঙালি টিকে থাকতে হতো। তখন আর মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কথা আসতো না, কারণ বাঙালিতেই থাকতো না। 71-কে বাদ দিয়ে আপনি কোন রকম কোনো মুক্তিযুদ্ধের কথা বলতে পারেন না। তো এখন এসে 24-এ এসে আমরা দেখলাম আবার বাঙালি জাতি যখন তার সেই সক্রিয়তা হারালো, তাদের যে বৈষম্য বিরুদ্ধে সংগ্রাম, বৈষম্য অবস্থায় যখন বললো, বিভিন্নভাবে নির্যাতিত হতে থাকলো, তখন বাঙালি আবার রুখে দাঁড়ালো এবং এই ছাত্র আজ নেতৃত্ব দিয়েছে। এবং সেখানেই এই ছাত্র জনতা এই সংগ্রাম এর বিজয়ের পরে বাঙালি জাতি কি চেয়েছিল, যারা ছাত্র জনতা তারা কি চেয়েছিল? তারপর শেখ হাসিনার পতন, তারপরে কি চেয়েছিল? একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তার মাধ্যমে একটি সরকার গঠন, এবং এই সরকারের জন্য একটি শাসন ব্যবস্থা যেখানে একদলীয় একজনের ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে তাকে দানব তৈরি করানো হয়, সেই ধরনের একটি শাসন ব্যবস্থা, একটি সংস্কারকৃত একটি সংবিধান, শাসন পদ্ধতি, নির্বাচন, শাসন পদ্ধতি, তার মাধ্যমে একটি বৈষম্য বিরোধী সমাজ, বৈষম্য বিরোধী দেশ। এটাই তো ছিল তাদের পাওয়া। আবার অনেকে শুনেছি বলেছেন যে ছাত্রদের মধ্যে অনেকে নাকি বলছেন আমরা যুদ্ধ করেছি, আমরা মুসলমান দেশ একটা ইসলামিক রাষ্ট্র কাল করবো। যদি এটা সত্য হয় আমার কথার জবাব, আর না হলে এটা আপনারা ইগনোর করতে পারেন। আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষই মুসলমান, 90% উপরে মুসলমান এখানে বসবাস করে। সেখানে যে ধর্মের প্রতি আমাদের অত্যন্ত অগাধ ভালোবাসা আছে। ধর্মের কারণে অনেকেই হয়তো শরিয়া রুল বা ইসলামিক রুল চাইতে পারেন। তবে এটাও বলতে চাই, বাংলাদেশ মানুষ, সাধারণ মানুষের সঙ্গে আমরা মিশি, তারা কিন্তু ধর্মের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। ধর্ম কর্ম পালনে তারা অত্যন্ত আন্তরিক, কিন্তু তারা একেবারে ধর্মীয় কাঠামোর মধ্যে জীবন চালানো, ইসলামিক রুল হিসাবে চালানোর জন্য অনেকেই স্বচ্ছন্দ বোধ করেন না। দ্বিমত আছে যেখানে, সেখানে নিয়ম হলো আপনি ইলেকশন করবেন, একটা এজেন্ডা দিবেন, এজেন্ডা দিয়ে আপনি যদি আপনার ইলেকশনের ম্যানিফেস্টো অনুযায়ী যদি আপনাদের জনগণ ভোট দেয় ও সংবিধান চেঞ্জ করে করবেন, এটি হলো নিয়ম। আর আন্দোলন করতে চাইলেও আন্দোলনের জন্য আগের থেকে জনগণকে জানাতে হবে যে আমি ইসলামিক শাসন ব্যবস্থার জন্য আন্দোলন করছি। তাদেরকে অন্ধকারে রেখে এটা করা আমি মনে করি সমীচীন নয়। তারপরে আমরা যেটা বলতে চাইলাম, যেহেতু প্রায়োরিটি ফিক্স করা হয়েছিল জনগণ, জনগণের আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলনের প্রায়োরিটি ছিল আমরা একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, তারপরে চাই আমরা
একটি শাসন ব্যবস্থা যার মধ্যে কোনো এক নায়কতন্ত্র থাকবে না, যেখানে কোনো শাসক সম্পূর্ণ ক্ষমতা নিয়ে দেশকে নিজস্ব ব্যক্তিগত এবং পারিবারিকভাবে এবং গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করতে পারবে না। এটাই ছিল প্রায়োরিটি। বর্তমান সরকার এই প্রায়োরিটিটা মেনে নিয়েছিলেন এবং তাকে ডিক্লেয়ার দিয়েছিলেন, সেভাবে কর্মসূচি শুরু করেছিলেন। এটা অর্জনের জন্য যে কোনো বড় ধরনের সংস্কার অর্জনের জন্য দরকার হয় জাতীয় ঐক্য। জাতিকে বিভাজিত করে আপনি কোনো বড় কাজ করতে পারবেন না। তারা এটাকেও একটা টার্গেট দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম তাদের টার্গেট, তাদের কথাবার্তা, কাজকর্ম এবং বাস্তব ফিল্ডের অবস্থা একটু ভিন্নতর। যেটা আমরা খেয়াল করলাম যে তারা সত্যিকার অর্থে বলছেন, কিন্তু প্রায়োরিটি তারা দিচ্ছেন ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের নিহতের বিচার এবং শাস্তি, প্রতিশোধ। আমি যখন বলেছিলাম যে বিচার করতে হবে, কিন্তু আপনারা ন্যায় বিচার করুন, বিচারের নামে প্রহসন করবেন না, তাহলে কোনো লাভ হবে না। এই কথাতে অনেকে আমাকে বলছে উনি বিচার চায় না। এসবের জন্য আমি বিচার চাই। আর একটা কথা আপনাদের এখানে পরিষ্কার বলতে চাই, সেটা হলো মার্ডার কেস, পলিটিক্যাল বা যেটাই হোক, পলিটিক্যাল তো বটেই, এগুলোর আপনার কোনো মেয়াদ থাকে না, তারা ওরা কিছু নাই। আজকে আপনি ক্ষমতা আছেন, আপনি না আপনার নিজের মার্ডার কেস সব ঢুকে রাখলেন, কয়েকদিন পরে ক্ষমতায় থাকবেন না, 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে হলো এগুলো আসবেই এবং মামলা ফেস করতে হবে। এবং আজকে যারা এই ঘটনার সময়কার মার্ডারের কথা বলছেন, এই সময়কার পরের মার্ডার, এর আগের মার্ডার, সব মার্ডারেরই যে রাজনৈতিক এগুলোর বিচার, সঠিক বিচার হবে। কাজে এটা নিয়ে তাড়াহুড়া করার কোনো দরকার নাই। দরকার ছিল, আমরা সেই জন্যই বলেছিলাম যে এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে এবং শহীদদের এই মহান আত্মত্যাগকে সামনে রেখে যেটা করা হচ্ছে সেটা হলো মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেনে শুনে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে। এবং তারপরে এটা নিয়ে দুর্নীতি হচ্ছে এবং তার পরবর্তীতে এই ধাক্কায় বিভিন্নভাবে প্রতিশোধের কথা, ব্যক্তিগত প্রতিশোধ, সামাজিক, রাজনৈতিক যে কোনো প্রতিশোধ এবং হয়রানি করার জন্য এই মামলাগুলিকে ব্যবহার করা হচ্ছে। শহীদের আত্মদান সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়, তারা যে জন্য শহীদ হয়েছে সেটিকে আমি পূর্ণতা দেব, সেটি হলো সবচেয়ে বড় সম্মান দেওয়া তাদের। সেখানে আমরা সেটার জন্য কথা বলছি, সেটার জন্য দরকার ছিল জাতীয় ঐক্য, কিন্তু আমরা দেখলাম বিভিন্নভাবে জাতীয় ঐক্যকে বিঘ্ন করা হচ্ছে। এটাও জাতীয় ঐক্য বিঘ্নের একটি ঘটনা। আমি এটাই দিয়ে বলতেছিলাম, বিঘ্ন, আপনার মামলা করতে চান করবেন, সঠিক লোককে ধরেন, ইনভেস্টিগেশন করেন, মামলা করেন, শাস্তি দেন, প্রসেসে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু শাস্তি দেওয়ার নামে প্রায়োরিটি এখানে দেওয়াতে দেশ বিভাজিত হচ্ছে, দেশের মধ্যে প্রতিহিংসা বাড়ানো হচ্ছে এবং হয়রানির মাধ্যমে একটি অংশকে বিভিন্নভাবে তাদেরকে ঘৃণা দিচ্ছেন, আপনি প্রতিশোধ দিচ্ছেন, জিঘাংসা দিচ্ছেন, তাদের মধ্যেও সেটি প্রতিফলিত হচ্ছে, তাদের মধ্যে ঘৃণা যাচ্ছে, তাদের মধ্যে একই সময় জিঘাংসা যাচ্ছে, প্রতিশোধ যাচ্ছে। সেই কথাটাই আমরা বলেছিলাম, এই জিনিসটি করলে আসল উদ্দেশ্যটি ব্যর্থ হবে। সেটা হলো যে জনগণ যে জন্য জীবন দিয়েছিল, একটি ভালো নির্বাচন, একটি ভালো শাসন ব্যবস্থা, তারপরে একটি বৈষম্যহীন সমাজ। এখন তাই হয়ে গেছে। আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি সারা দেশকে দুভাগে বিভক্ত করা হয়েছে। একটি ভাগকে বলা হচ্ছে এটা হলো দেশপ্রিয়, দেশপ্রেমিক, আরেকটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রেমিক নয় বা দেশদ্রোহী। এটাকে আবার তারা ভাগ করছে, এইভাবেই ডিফাইন করছে, যারা যে কোনো ভাবে আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত হয়েছে, যে কোনো ভাবে নির্যাতিত হওয়ার ঝুঁকিতে ছিলেন, বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কাজ করেছেন, তারা সবাই দেশপ্রেমিক। ঠিক আছে, এদের সংখ্যা কম নয়, অর্ধেকের কাছাকাছি হতে পারে। আর বাকি যারা নির্যাতিত হন নাই, যারা কোনো না কোনো ভাবে পুরস্কৃত হয়েছেন, নির্যাতিত যারা হননি, তারা দেশপ্রেমিক নন, আর যারা পুরস্কৃত হয়েছেন তারা দেশদ্রোহী। এইভাবে তারপরে যেটা করা হয়েছে, এই দেশপ্রেমিকদেরকে ফ্রি হ্যান্ড লাইসেন্স দেওয়া হয়েছে। যে কোনো ধরনের মিথ্যা মামলা, ব্যক্তিগতভাবে তাদেরকে গালাগালি করা, তাদেরকে ম্যানুয়ালি তাদেরকে অ্যাসাল্ট করা, তাদের বাড়িঘরে অ্যাটাক করা, তাদের লুটতরাজ করা এবং তাদের সহায় সম্পত্তি বাড়িঘর দখল করা, ব্যবসা সেন্টার দখল করা,
এবং চাঁদাবাজি করা এবং তাদের মেইন ফ্যাক্টরি আগুন দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, তাদেরকে কোনো রকম কাজ করতে বাধা দেওয়া। এবং সেসব ক্ষেত্রে অত্যন্ত আশ্চর্যের বিষয়, আমরা সমস্ত যারা এখানে আমাদের অ্যাডভাইজার্স আছেন তাদেরকে আমি জানি, অত্যন্ত যোগ্য মানুষ, অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার অত্যন্ত সৎ, এবং তারা সবসময় দেশের স্বার্থে কাজ করছে আমি বিশ্বাস করি। কিন্তু একটি অদৃশ্য শক্তি তাদের কাজের মধ্যে থাকছে, এমন একটা ব্যাপার চলছে যেটা মনে হচ্ছে তারা একটা চাচ্ছেন কিন্তু হচ্ছে আর একটা কাজ। এবং এই যে আপনি যখন দাঁড়া করেছেন অর্ধেক মানুষের বিপক্ষে বিভিন্নভাবে অত্যাচার করার সুযোগ দিয়েছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এমনকি জুডিশিয়ারি সেখানে যে ভূমিকা পালন করছে, এটাতে মনে হয় যেন তারা বাধ্যই হোক আর যেভাবে হোক তারা এই কাজে সহযোগিতা করছে। কাজে দেশকে শুধু দুভাগে বিভক্ত করা হয়নি, এক ভাগকে আরেক ভাগের উপরে লেলিয়ে দেওয়া হয়েছে। দেশে একটা সংঘাতপূর্ণ আবহাওয়া সৃষ্টি করা হয়েছে, সংঘাতময় আবহাওয়া, অর্ধেক লোক এক পাশে অর্ধেক লোক আরেক পাশে। এই বিভাজন আপনি যদি ধরে রাখতে চান এবং ধরে রাখেন, এটা 2-4 দিন 10 দিন 1 দিন 1 বছর, এটা তো আপনার কখনোই দেশে স্থিতিশীলতা আসতে পারে না। এবং যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে একটা বড় ধরনের আবার সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে। বাংলাদেশ এমন একটি দেশ যার সম্পদের সীমাবদ্ধতা আছে, স্কার্সিটি রিসোর্স কান্ট্রি আমরা, আমাদের জনসংখ্যা অনেক বেশি, ওভার পপুলেটেড কান্ট্রি। এখানে যদি কোনো নিরাপত্তা, সামাজিক এবং রাজনৈতিক নিরাপত্তা না থাকে, তাহলে এখানে একটা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে যে কোনো সময়। কাজে আমরা একটা মানবিক বিপর্যয় সৃষ্টি করার মতো পরিবেশ এখানে দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যবশত এটা আমরা কেউ চাইনি, আমরা যেটা চেয়েছিলাম সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু আমরা সর্বাত্মক সহযোগিতা করতে গেছি। কিন্তু এখন সেই জন্যই প্রশ্ন এসছে যে আপনি যে রিফর্মস করতে পারছেন না। আমি কালকে বক্তৃতা শুনলাম, রিফর্মস করতে ওনারা আর পারছেন বলে মনে হয় না। ওনারা একটা রিফর্মস প্রপোজাল দেবেন, রিফর্ম করতে গেলে এটা পার্লামেন্টে করতে হবে, এবং পার্লামেন্টে সব দলের সহযোগিতা ছাড়া এই পার্লামেন্টে এটা পাস করানো যাবে না। যে রিফর্মস প্রপোজাল জন্য পার্লামেন্টে যাওয়া সেই পর্যন্ত এখন আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। জনগণের কাছ থেকে যেটা ম্যান্ডেট জনগণ দিয়েছিল, যে কোনো কারণে হোক, এটা ব্যর্থতায় পরিবেশিত হচ্ছিল আমার ব্যক্তিগত ধারণা। এখন নির্বাচনের কথা আসছে, সেখানেও প্রশ্ন আসছে যে নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। আমাদের পার্টি যেমন এখন পর্যন্ত আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো এরকম কোনো আমরা মনে করতে পারছি না। কারণ আমাদেরকে বিভিন্নভাবে আমাদের একেবারে গ্রাসরুট পর্যায়ে লেভেল নেতাকর্মীদের উপরে এখনো মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, তাদের পিছনে পুলিশ লেলিয়ে দিচ্ছে। আমাদের 2জন লোক এখনো জেলে আছে, একেবারে মিথ্যা মামলায়, সবাই জানে। যারা মামলা দিয়েছে তারা জানে, যারা মামলায় জামিন দিচ্ছে না তারা জানে, সবাই জানে। এটা চলছে। আমাদের মাঠে ঘাটে আমরা মিটিং করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়, আমাদেরকে পারমিশন দেওয়া হয় না, পারমিশন দিয়েও সেখানে বাধা দেওয়া হয়, আমাদের অফিস জ্বালিয়ে দেওয়া হয়, আমাদেরকে কোনো সংবাদপত্র এখন আমাদের রেস্ট্রিকশন, সেলফ ইম্পোজ রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিকদের আমাদের জানি এইগুলো আমরা যেটা দিচ্ছি, অনেক সংবাদপত্র অনেকভাবে এটাতে দেখাবে না। আমি প্রিন্ট মিডিয়াতে একই জিনিস, আমরা শেখ হাসিনার আমলেও যেটা আমরা দেখতে পেয়েছিলাম, যত রেস্ট্রিকশনের পরে অনেক সংবাদপত্র স্বাধীনভাবে, এখন দেখলাম তারাও স্বাধীনভাবে করতে পারছেন না। আমাদের বিরুদ্ধে একটা অদ্ভুত জিনিস, আমরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে আগাগোড়া জড়িত ছিলাম প্রথম থেকে শেষ দিন। প্রমাণ আছে, আমাদের লোকরা, আমাদের নেতা কর্মীরা সেখানে জেল খেটেছে, মারা গেছে, তার ডকুমেন্টারি এভিডেন্স প্রেস কনফারেন্স দিয়েছে, এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গুলি হয়েছে, তারা পালিয়ে বেরিয়েছে, সেগুলো ডকুমেন্টারি এভিডেন্স সাংবাদিক সম্মেলন করে। এবং শেষ দিন পর্যন্ত আমাদের যে লোকরা এই সঙ্গে ছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে যে স্টেটমেন্টগুলো যেটা বিভিন্ন প্রেসে কভার করেছে, সেই স্টেটমেন্টগুলো পর্যন্ত আমি দিয়েছিলাম প্রেসকে দেওয়ার জন্য। প্রেসের কথা, আমার কথা নয়, বিভিন্ন প্রেসে, টেলিভিশনে এসছে প্রতিদিন। এবং তার আগে পর্যন্ত এবং তার দীর্ঘদিন থেকে আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং অন্যায়ের পক্ষে ছিলাম না।
এবং এই যে দেশের মানুষ বৈষম্যের কথা বলে, এই বৈষম্যের কথা আমি শুরু করেছি আজকে থেকে 4-5 বছর আগে থেকে। প্রায় প্রায় টেলিভিশনে সব জায়গায় আমি বলতাম। আমার উপর অনেক ঝুঁকি ছিল। অনেকে আছে যারা এখন দেশপ্রেমিক গ্রুপে আছেন, তারা অনেকেই বলেন আপনি তো অনেক ভালো ভালো কথা বলছেন, আপনাকে আবার দেশদ্রোহীর মধ্যে ফেললো কেন? এটা আমিও জানি না। আমি দেশদ্রোহীর মধ্যে কিভাবে ইনক্লুডেড হলাম, কার মাধ্যমে, কেন, এটা আমি এখন শুনলাম। আমি এবং আমার দল যেটা যত কথা যে বলুক, আমার ব্যক্তিগতভাবে যখন মামলা দিতে যায়, আমাকে একটা মামলার কথা সেদিকে দেখলাম, আমাকে সেখানে মামলার আসামি করেছে রংপুরের অনেক নেতাকর্মী, যারা তখন পুলিয়া নিয়ে শেখ হাসিনার মামলার জন্য দৌড়ে বেড়াচ্ছে। তারা আমার সঙ্গে এসে এখানে একটা থানায় তারা একজন লোককে হত্যা করেছে এবং শেখ হাসিনার সঙ্গে একই সঙ্গে ইত্যাদি বা যাই হোক সেটা। এবং সেই মামলা উইথড্র করে নিয়ে গেছে। বাদী বলছে এই মামলা হওয়ার মতো নয়, আমরা এটা উইথড্র করলাম। পরবর্তীকালে দেখি আবার মামলা দেওয়া হয়েছে। শুনলাম যে এখানে কোনো দলীয় কোনো উকিল তারা নাকি দল বেঁধে এসে ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হয়েছে। শোনা কথা। কেন চড়া হয়েছে? যে না, কাদের সাথে নাম দিতে হবে। হিংসা আমাদের ভিতরে কিভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্রতিহিংসা আমাদের ভিতরে কিভাবে মাদক দ্রব্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা মনে করব। আমরা হয়ে গেছি তাকে দিতে হবে, ওনাকে জেলে যেতে হবে, ওনাকে ফাঁসি দিতে হবে। যেখানে আমি সব সময় নির্যাতিত যখন হয়েছে আওয়ামী লীগ বিএনপি, তাদেরকে আশ্রয় দিয়েছি, তাদেরকে সবসময় হেল্প করার চেষ্টা করেছি, সংসদে থেকে বাইরে সবসময় তাদের পক্ষে কথা বলেছি, তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি। 1914 নির্বাচনে এরশাদ সাহেব উইথড্র করার চিঠি দিয়েছিলেন, চিঠি অ্যাকসেপ্ট করা না, আমি উইথড্র করার চিঠি দিয়েছিলাম, আমার চিঠি অ্যাকসেপ্ট করা। আমি প্রায় 270 জন নিয়ে আমরা নির্বাচন করিনি। আমাকে পরবর্তীকালে মন্ত্রী করতে বলা হয়েছিল, আমি সেই মন্ত্রিত্ব পর্যন্ত নিই। আমি ইলেকশন হওয়ার জন্য আমাকে ডিক্লেয়ার করা হয়েছিল যে আপনি থাকলে ইলেক্টেড হবেন, আমি ইলেক্টেডে থাকি নাই। সেই আমাকে এতটুকু ঘৃণা যে ওনাকে দিতেই হবে, ওই জন্যই মামলা আবার দিতে হবে। এবং এইভাবে সব মামলা, আমার কোথায় কোথায় প্রেসিডেন্ট মেম্বার ছিলেন, সবাইকে এখানে খুনের মামলা দেওয়া হয়েছে। যারা দিচ্ছে তারা জানে, যারা ম্যাজিস্ট্রেটকে অ্যাপ্রুভ করছে তারা জানে, যারা কোর্টে যারা লয়ার, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাই জানে যেগুলো ভুয়ো হয় না। সবাই এটাকে মেনে দিচ্ছে কেন? কি জন্য? প্রতিহিংসা। আমাদেরকে শেষ করতে হবে। অর্ধেক পপুলেশনকে শেষ করবেন আপনি, আর বাকি অর্ধেক নিয়ে দেশ চালাবেন, এটা কি সম্ভব হবে? যারা এই দিবা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি বলবো, সামনের দিকে তাকিয়ে দেখুন, সামনে কোথায় কি হয়, কিভাবে হয়। সেজন্য বলছি আমাদেরকে নির্বাচনে আসবো, আমরা নির্বাচনকে ওয়েলকাম করি। কারণ আমি যেটা বুঝলাম, একটা সাইড তো ব্যর্থতা হয়ে গেছে অলরেডি, আমরা কোনো করতে পারছি বলে আমার মনে হয় না। এবং তারপরেও একটা প্রশ্ন হলো, নির্বাচনের সময় আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা দাবি করব যে মামলা, ভুয়া মামলা যেগুলো আপনারা বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের মাঠে আসতে যান, আমাদেরকে যে রাইট, আমাদের সংবিধান অনুযায়ী যে অধিকার আছে, সেই অধিকারগুলি আমাদেরকে পালন করতে দিন, আমাদেরকে সমাবেশ করতে দিন, আমাদের মানুষকে ফ্রিলি রাজনীতিতে আসতে দিন। এবং আমাদের বিষয়গুলি সমানভাবে সমস্ত প্রেসে আসার ব্যবস্থা করুন, সমস্ত গণমাধ্যমকে আমাদের ব্যাপারে দেখতে হবে। এই সমস্ত জিনিস আমরা দাবি করছি, এগুলো আমরা চাই। নির্বাচন হোক, আমরা চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। যে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে, যে হানাহানির পরিবেশ তৈরি করা হয়েছে, সেই পরিবেশ সামনের দিকে দেশকে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। সকলে যারা যারা এটা বুঝেন বা বোঝার চেষ্টা করেন, যদি আমাকে পাগল মনে করেন, পাগল বলতে পারেন, কিন্তু ঘটনা যেটা আমি বলেছি সেদিকেই দেশ যেতে পারে। এবং এগুলোর জন্য আমাদের দেশের ভাই ভাই সামনাসামনি দাঁড়িয়ে আমরা মীমাংসা করলে দেশ অনেক সহজ সুন্দরভাবে সবকিছু হওয়া সম্ভব ছিল। এখন নির্বাচনের বিষয়ে আপনারা যেটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, আমরা নির্বাচন ওয়েলকাম করি, নির্বাচনে আমরা যাওয়ার চেষ্টা করবো, আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। আর একটা কথা এখানে বলা দরকার বলে মনে করছি, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তিন দলীয় জোটের বাইরে জামাত ইসলাম এটাকে নিয়ে এসেছিলেন এই প্রস্তাবটা, এরশাদ সাহেবকে এই কথা বলার জন্য যে সরকারি দল কোনোখানে নির্বাচনে আসতে পারবে না। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন, সবাইকে কিন্তু মানুষ গ্রহণ করেছিল, তাদের কোনো নিজস্ব দল থাকতে পারবে না, তারা মন্ত্রী থেকে দল করতে পারবে না, এই দল করে নির্বাচন করতে পারবে না। এটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যত্যয় ঘটায়। যে লেভেল প্লেইং ফিল্ড সব থেকে করলেই, সঠিক নির্বাচনে যদি ইচ্ছা থাকে সেভাবে হলেই দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে। সকলে মিলে যদি আমরা বন্ধুত্ব করতে পারি,
তবেই সামনের দিকে দেশ এগিয়ে যাবে। এখানে আমি একটি এক্সাম্পল দিতে বলতে চাই। ক্ষমার কথা বলেন, ক্ষমা হলো আমি যে দোষ করি আমি দোষ স্বীকার করলাম, স্বীকারোক্তিমূলক জবান। যে ক্ষমা করে, যে দোষ করে সেই বলতে পারে। সেটা দেওয়া হয় কোন সময়? যদি সে জানে যে আমাকে মাফ করে দেওয়া হবে, তাহলে ক্ষমা চাইতে অনেকেই রাজি হবে। এবং এটা নেলসন ম্যান্ডেলা, উনি 27 বছর জেলে ছিলেন সাউথ আফ্রিকায়। ওনার উপরে অনেক অত্যাচার করা হয়েছে, ফিজিক্যালি টর্চার করা হয়েছে, ওনার আত্মীয় স্বজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে, বন্ধু বান্ধবদের। 27 বছর উনি জেলে ছিলেন। পরে যখন আসলেন, একটা আইন করে ডিভাইডেড জাতি, অ্যাপারথাইড করে, সেই অ্যাপারথাইডকে উনি এক করলেন, একত্রাবদ্ধ করলেন। কেন? উনি চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত একটি উন্নত দক্ষিণ আফ্রিকা। এটি হলো পলিটিশিয়ান, এটি হলো দূরদৃষ্টি সম্পন্ন পেট্রিয়ট, দেশপ্রেমিক। আমরা আমাদের নোবেল শান্তি পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটি আশা করেছিলাম, এখনো আশা করি যে আপনি দেশকে শান্তির মধ্যে আনেন। শান্তির মাধ্যমে শাস্তি, মার্ডার কেসের শাস্তি যে কোনো সময় সবসময় হবে, এটা থেকে কেউ উদ্ধার পাওয়ার কিছু নেই। এটার জন্য কোনো টাইম বার থাকে না, সেটা হবে, সেটা দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণভাবে স্বাভাবিক জীবনযাত্রা, আমি যেটা দেখেছি, যাদেরকে দেশদ্রোহী বলে, দেশদ্রোহী বা দেশের প্রেমিক নয় বলে, তার মধ্যে আগে এটা শুরু করা হয়েছিল, এই কথাটা বলতে ভুলে গেছে, শুরু করা হয়েছে অনেকদিন থেকে। এটার মধ্যে বুদ্ধিজীবী, এর মধ্যে ব্যবসায়ী আছে, বুদ্ধিজীবী আছেন, পেশাজীবী আছে, কবি, সাহিত্যিক, প্লেয়ার, সর্বস্তরের মানুষকে দুই ভাগ করা হয়েছে। এবং এই যে জাতীয় ঐক্যের নাম দিয়ে 18টা দলকে, 48টা দলের মধ্যে মাত্র 18 দলকে এখানে ইনক্লুড করে আমরা সার্বিকভাবে এটাকে সিল করে দিলাম, দুই ভাগ করলাম দেশকে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে এই মুহূর্তে। আমি মনে করি দেশকে ভাগ না করে একত্রিত করেন, আমরা সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। নির্বাচনের ব্যাপারে আমরা নির্বাচন করব, তার আগে আপনাদের দায়িত্ব হলো নির্বাচন করার পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, সবাইকে সমান সুযোগ দিতে হবে। আর একটি কথা এখানে এসছে, পঞ্চদশ সংশোধনী। পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আমি যে রিফর্ম প্রস্তাব একটা দিয়েছি, তার মধ্যে বলেছিলাম পঞ্চদশ সংশোধনী বাতিল করা দরকার। এটার জন্য অনেক ধরনের ব্যাপার আছে, এবং সেটা আমি দিয়ে বলেছিলাম, বর্ণনা দিয়ে বলেছিলাম। এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, এখানে আরো কিছু ব্যবস্থা আছে। হিউম্যান রাইটস 1/3 কে একেবারে অপরিবর্তনীয় করা হয়েছিল, ওটা ঠিক না। আরো অনেক কিছু ব্যবস্থা আছে, যেমন মানুষের কথা বলার অধিকার, অ্যাসেম্বলি করার অধিকার, এখানে রেস্ট্রিকশন ছিল। আরেকটা ছিল যে মানে কোন রকম ক্ষমতা হস্তান্তর সাংবিধানিক পদ্ধতি ছাড়া সেখানে ফাঁসির রায় ব্যবহার করেছিল। সেগুলো এখনকার পরিস্থিতিতে এগুলো বাতিল হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। সবসময় এরশাদকে দোষারোপ কথা হলো অসাংবিধানিক ভাবে উনি এসছেন, কিন্তু অসাংবিধানিক ভাবে আসা যে দরকার হয় এটা এখনকার জনগণ ভালোই বুঝে গেছে। যে এগুলো বাতিল হয়েছে, আমরা এর সাথে একমত আছি, তা আমাদের কোনো আপত্তির কারণ নেই। ধন্যবাদ সবাই, অনেক ধন্যবাদ।